সংবিধান সংস্কার অবশ্যই করা যাবে। সংবিধান কেন সংস্কার করা যাবে না? সংবিধান সংস্কার করা যাবে না, কোনো সংশোধন করা যাবে না, এরকম একটা আইন শেখ হাসিনা সরকার করেছিলেন যাতে কোনো সংস্কার করা না যায়, কোনো পরিবর্তন করা না যায়। সংশোধন অযোগ্য কিছু ধারা তৈরি করেছিলেন। এটা খুবই ভুল। এটা তারা করেছিলেন তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। এটা তো আমরা কখনোই একমত হব না যে অবশ্যই সংশোধন করা যাবে, অবশ্যই সংস্কার করা যাবে। ৭২-এর সংবিধান, যে ৭২-এ যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেটা মুক্তিযুদ্ধের উপর ভর করেই হয়েছিল, যে কোনো সন্দেহ নাই। এবং যে কারণে মুক্তিযুদ্ধে যে সমস্ত আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ছিল তার প্রতিফলন ৭২-এর সংবিধানে আছে। কিন্তু সেটাই একমাত্র না, ৭২-এর সংবিধানের সমস্যাও আছে। সমস্যাটা তৈরি হয়েছিল বলেই পরবর্তীকালে আমরা স্বৈর শাসনের উদ্ভব দেখেছি। ৭২-এর সংবিধানে যে ভাবে প্রণীত হয়েছে, সেই সময় যে ধরনের সংস্কার প্রস্তাব এসেছিল সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে যেভাবে সেটাকে জারি করা হয়েছিল তার থেকেই সমস্যার উদ্ভব। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অন্যান্য জাতিগুলিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা এবং জরুরি অবস্থা সহ অন্যান্য বিধি বিধান এমন ভাবে রাখা হলো যার উপর ভর করে পরবর্তীকালে স্বৈরশাসন হয়েছে। এবং আমরা দেখেছি যে সংবিধান ক্রমান্বয়ে অধিকতর সাম্প্রদায়িক হয়েছে, সংবিধান ক্রমান্বয়ে অধিকতর স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি হয়েছে, সংবিধান অধিকতর মানুষের এই বৈষম্যকে বৈধতা দিয়েছে নানা রকম, এবং অস্বচ্ছতা তৈরি হয়েছে সংবিধানের কারণে। সংবিধান গণতান্ত্রিক রূপান্তরের জায়গাগুলোকে বন্ধ করেছে আসলে। তো সেটা তৈরি হয়েছে কিভাবে? এখানে আমি এই যোগসূত্রটা খেয়াল করতে বলবো, সংবিধান থেকে ক্ষমতা আসে না, ক্ষমতা থেকে সংবিধান তৈরি হয় এবং সংবিধান যে পরিবর্তন সেটাও ক্ষমতারই একটা প্রতিফলন। বাংলাদেশের শ্রেণী শক্তি যেভাবে তৈরি হয়েছে, যেভাবে বিকশিত হয়েছে, সংবিধান তার সাথে সম্পর্কিত ভাবে কিংবা তার প্রতিফলন হিসেবে সংবিধানের মধ্যে স্বৈরতন্ত্র এবং সাম্প্রদায়িকতার ভিত্তি তৈরি হয়েছে। সুতরাং যে শ্রেণী শক্তিগুলি তৈরি হয়েছে, যাদেরকে আমরা লুণ্ঠনকারী স্বৈর শাসনের প্রধান ভিত্তি হিসেবে দেখি, সেটি হচ্ছে তার ভিত্তি। সেই শ্রেণী শক্তি যদি অব্যাহত থাকে, সংবিধানকে গণতান্ত্রিক করা যাবে না, কিংবা গণতান্ত্রিক একটা কাগজ যদি তৈরিও হয় তাতে কোনোই ফলের পরিবর্তন হবে না। ওই শ্রেণী শক্তিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা সংবিধানের সংস্কার করার ক্ষেত্রে এই কথাটা আমাদের বিশেষভাবে আনা দরকার যে বৈষম্যহীন বাংলাদেশের কথা হচ্ছে, তাহলে বৈষম্যের উৎসগুলি কোথায় কোথায়, বৈষম্যটা কোন কোন জায়গায়? একটা বৈষম্য তো শ্রেণী বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশে গত কয়েক দশকে শ্রেণী বৈষম্য অনেক বেড়েছে। এবং আমরা যদি শুধুমাত্র হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে ধরি, যেখানে অঘোষিত কিংবা চোরাই টাকার হিসাব নেই, তারপরেও দেখা যায় যে কয়েক গুণ, মানে 2010-এ ছিল 1:30, 2016 সালে হয়েছে 1:60, আর 2022 সালে হয়েছে 1:100। তার মানে 2010-এর তুলনায় 2022 সালে এটা 3 গুণ বেড়েছে বৈষম্য। এটা হচ্ছে ঘোষিত টাকা। তো ঘোষিত টাকা দিয়ে তো আপনি আসল বৈষম্যের হিসাব পাওয়া যাবে না।